কিন্তু কেউ এক বাটি দুধ নিয়ে এগিয়ে যায়নি এই পরিবারের কাছে। সবাই রাজনীতির আগুনে রুটি সেকেছে অবশ্যই। হ্যাঁ, আমি হয়তো চিৎকার করে বলেছি, সেটা হয়তো আমার আরেকটু সফটলি বা একটু বুঝিয়ে বলা দরকার ছিল। একটা গল্প দিয়ে শুরু করি। 1996 সালে অপারেশন সানশাইন হয়, যখন শ্যামবাজারে যে ওইখানে যে ভেন্ডাররা বসে থাকে দোকান লাগিয়ে, তাদেরকে সরিয়ে যাতে গালিব স্ট্রিটে নিয়ে আসা যায়। তো এইরকম একটা পরিকল্পনা ছিল অপারেশন সানশাইনে, কিন্তু সেটা সাকসেসফুল হয় না। তো পরবর্তী কালে যখন বামফ্রন্ট আমলেই যখন বুদ্ধদেব বাবু যখন মুখ্যমন্ত্রী ছিলেন, তখন উনি আবার এটা চেষ্টা করেন যে যাতে ওই শ্যামবাজারে যে দোকানদাররা আছে যারা ফুটে বসে, তাদেরকে গালিব স্ট্রিটে শিফট করে নিয়ে যাওয়া যাক, এবং একটা পিপিপি মডেল এবং কেন্দ্রীয় সরকার থেকে কিছু হেল্প নিয়ে এটা করতে চেয়েছিলেন। কিন্তু তখন কি হলো, যে মমতা ব্যানার্জি তখন অটোমেটিকলি নেমে গেলেন আন্দোলন করতে, টিএমসি নেমে গেল আন্দোলন করতে, এবং খুবই আশ্চর্যভাবে সিটু আন্দোলন করতে নেমে গেল। সিটু হচ্ছে ওই বামফ্রন্টেরই ট্রেড ইউনিয়ন সংগঠন। তারাও হতবাক করে নেমে গেল আন্দোলন করতে, এবং আলটিমেটলি জিনিসটা হলো না। যদি এই খবরটা সেইভাবে খুব একটা ট্র্যাকশন পায়নি মিডিয়াতে, তখন সোশ্যাল মিডিয়া সেভাবে ছিল না, ট্র্যাকশন পায়নি, সুতরাং ঘটনাটা দেবে যায় আলটিমেটলি। এবং আজকের ডেটে এসে যখন ওই অগ্নিমিত্রা পালের ওই কাণ্ডটা হলো, ফুটপাতে যে এক মহিলা দুধ গরম করছিল, এবং অগ্নিমিত্রা পাল এসে ওনাকে সরে যেতে বলে ওইখান থেকে, যা ওইখানে স্টোভ জ্বালিয়ে দুধ গরম করার জন্য। তো এখন সেই ঘটনাকে কেন্দ্র করে ফুটপাত দখলের একটা রাজনীতি শুরু হয়ে গেছে। এবং পলিটিক্যাল আইরনি দেখুন, যে যাদের এই জিনিসটা অলরেডি করে দেওয়া উচিত ছিল, যাদেরকে এই প্রবলেমটা সলভ করে দেওয়া টু লার্জ এক্সটেন্ট করে দেওয়া উচিত ছিল, তারাই আজকে আন্দোলনে নামছে যে আজকে এখনকার সরকার এটা কেন করছে না। এটা আজব একটা আইরানি। তো দেখবো আজকে পুরো ঘটনাটা কি, এবং এর সাথে আমরা জানার চেষ্টা করব যে যে আমাদের যে ফুটগুলো দখল হয়ে গেছে, শুধুমাত্র ফুটপাত বাসীদের কারণে নয়, ওইখানে যে দোকানগুলো বসানো হয়, ঠিক আছে, যার মানে লোকাল লিডাররা টাকা নিয়ে যেভাবে ওইখানে দোকানগুলো বসায়, ঠিক আছে, তো সেটা কেন হয় সেটা আমরা জানবো। অপারেশন সানশাইন নিয়ে একটু কথা বলবো অল্প বিস্তর, ঠিক আছে। এছাড়াও আমরা দেখবো যে দেখবো যে এই যে ফুটপাতবাসী যারা আছে, তারা অ্যাকচুয়ালি কে, তারা কারা, কোথা থেকে আসে তারা, এবং এই ফুটপাতবাসীদের ফুটপাতে থাকাটা কোথাও না কোথাও একটা কনভিনিয়েন্স হয়ে যাচ্ছে না তো, মানে ওদের কাছে ওইটাই সুবিধা হয়ে যাচ্ছে না তো এখানে থাকার জন্য। তো এই, এবং লাস্ট অব্দি আমরা দেখবো যে পলিটিক্যাল আইরানিটা কি, কারা ওইখানে গিয়ে পলিটিক্যাল জবরদখল করতে চাইছে ওই ফুটপাতটাকে, তো সেটাও আমরা দেখবো। তো নমস্কার, আমি অম্বরীশ ব্যানার্জি, এবং আজকের এপিসোডে আপনাদের স্বাগত। যদি এই ভিডিওটা আপনাদের পছন্দ হয় তো লাইক ও শেয়ার করে দেবেন। যদি ফিনান্সিয়ালি আমাদের সাপোর্ট করতে চান তো লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, চেক আউট করে নেবেন, এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আসুন শুরু করা যাক। তো ঘটনাটা হচ্ছে যে পুরো নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল একটা ইন্সপেকশনে বেরিয়েছিলেন। তো ইন্সপেকশন করতে করতে ওই ফ্রি স্কুল স্ট্রিট আর পার্ক স্ট্রিটের ক্রসিংটার আশেপাশে ওইখানে উনি দেখেন যে একটি মহিলা, যে কিনা ওই পেভমেন্টেই থাকে, ওই ফুটপাতেই থাকে, তো উনি ওইখানে স্টোভ জ্বালিয়ে এক ডেকচি দুধ গরম করছিলেন। তো তিনি ওনাকে কনফ্রন্ট করেন, এবং যে বলেন যে এখানে কেন দুধ গরম করা হচ্ছে। তো আসুন পুরো ঘটনাটা এক এক করে আমরা দেখি, ভিডিওতে দেখি যে ঘটনাটা অ্যাকচুয়ালি কি হয়েছিল। কলকাতায় কেন, কলকাতায় বাড়িতে নেই কেন, ফুটপাতে রান্না করছেন কেন? রান্না করছেন কেন? এখানে দুধ গরম করবে, ফুটপাতের মধ্যে বাচ্চা দুধ গরম হবে? কি মজা পেয়েছে নাকি? স্টোভ চালিয়ে এখানে বাচ্চা দুধ গরম হবে? পার্ক স্ট্রিটে
তো প্রথম ভিডিওতে দেখলেন যে আহ, ওই যেটা আপনাকে বললাম যে ওই মহিলাটি ওইখানে দুধ গরম করছিল ফুটের উপরে স্টোভ জ্বালিয়ে। তো অগ্নিমিত্রা পাল ও দেখতে পান এবং এসে কনফ্রন্ট করেন এবং বলেন যে ওইখানে কেন দুধ গরম করা হচ্ছে রাস্তার মধ্যে দাঁড়িয়ে, এবং ওনাকে অটোমেটিকলি সরে যেতে বলেন। আপনারা কোথা থেকে এসছেন? বাড়ি কোথায়? বাড়ি কোথায়? হ্যাঁ, তো এখানে এসছেন কেন? হ্যাঁ? আমি গরিব বলে ফুটপাতে ফুটে বসে রান্না করবো? Please, শহরে একটা নিয়ম আছে। এই সমস্ত মাদুর ফাদুর ব্যাগ থলি ফলি সব আটান, সব আটান এগুলোকে। আপনারা কেন দেখেন এগুলো? আমাকে কেন করতে হচ্ছে? এটা কি আমার কাজ? এগুলো তো আপনাদের দেখার কথা। আমি সবার কাছে খারাপ হচ্ছি কারণ আপনারা কোনো কিছু করেন না। সব আটান এগুলো, সব আটান এগুলো। দ্বিতীয় ভিডিওটায় যখন ওই মহিলাটিকে অগ্নিমিত্রা পাল জিজ্ঞেস করছেন যে ও কোথায় থাকে, তো অ্যাকচুয়ালি বলছে যে ধাপায় থাকে। তো আর কিন্তু স্টিল ওইখানে এসে বসে আছে। তো আর তারপরে অগ্নিমিত্রা পাল যে অফিসিয়ালসরা আছে পুলিশ এবং আদার যে অফিসিয়ালরা আছে, তো তাদের উনি বলেন যে এই ব্যাপারটা ওনাকে কেন এসে দেখতে হচ্ছে, এটা তো ওনাদেরই দেখার কথা যে ফুটপাতে এইভাবে আহ, দুধ গরম করছেন স্টোভ জ্বালিয়ে, ইট কুড বি ডেঞ্জারাস। ডেঞ্জারাস হতে পারে, যে কোনো ফুটপাত দিয়ে হেঁটে যাওয়া লোকের কাছে ডেঞ্জারাস হতে পারে, ওদের নিজেদের জন্য ডেঞ্জারাস হতে পারে, এবং আশেপাশে যে বিল্ডিং আছে ওইগুলোর জন্য ডেঞ্জারাস হতে পারে। হ্যাঁ? কোথায় থাকেন আপনারা? এগুলো কি? কি এগুলো? কি হচ্ছে? কি হচ্ছে এগুলো? হ্যাঁ? এটা কি নতুন হয়েছে নাকি? নতুন কেন রাখবেন? এই কারণগুলো, এগুলো সব কি হচ্ছে? এটা কি সংসার পাতা হয়েছে নাকি? সংসার পাতার জায়গা? এগুলো কি হচ্ছে এগুলো? আপনাকে কে অধিকার দিয়েছে এখানে গাড়ি রাখবো সংসার পাতার? তো এখানে দেখা যাচ্ছে যে ওই মহিলাটি এবং ওনার মতো আরো অনেকেই আছে ওইখানে, দেখা যাচ্ছে যে তারা মানে রীতিমতো সংসার পেতে বসেছে ওইখানে। এবং উনি মানে ওখান থেকে সরে যেতে বলছেন, ওখান থেকে যে ওইগুলো নামিয়ে দিচ্ছেন, যে যে জিনিসগুলো রীতিমতো মানে সংসার পেতে বসার মতনই ওখানে সব র্যাক বানিয়ে সবকিছু রাখা ছিল ওইগুলো সরিয়ে দিতে বলছে, এটা আর কি। দেখুন, একটা ব্যাপার তো এখানে পরিষ্কার যে উনি যেভাবে বলেছেন সেটা খুবই রুড ওয়েতে জিনিসটা বলেছেন, ওটা ওনার বলা হয়নি। এবং আপনি প্রথমেই দেখলেন যে উনি উনি এই জন্য ক্ষমাও চেয়েছেন। তো ঠিক আছে, এটা রুড ভাবে বলা হয়েছে, এরকম বলা উচিত হয়নি, বাট স্টিল মানে কেউ কারুর অধিকারে পড়ে না যে ফুটপাতটাকে এইভাবে মানে ক্যাপচার করে বসে থাকবে। ঠিক আছে, তো ইনফ্যাক্ট এরকম আছে ওই ফুটপাতবাসী যাদের ঘর আছে কিন্তু ওরা ফুটপাতেই থাকে। হয়তো অনেক এমনিও আছে যে বাবা মা বুড়ো বুড়ি আছে যাদেরকে হয়তো ঘর থেকে বার করে দিয়েছে, তারা ফুটপাতে আছে, তাদের কিন্তু ঘর আছে, তাদের ছেলে আছে মেয়ে আছে, হয়তো তাদের প্রপার ঘর আছে, ভালো অবস্থা তাদের, কিন্তু বাবা মাকে বার করে দিয়েছে, এটা একটা হয়। অনেক সময় এটাও হয় যে তারা মানে স্পেশালি এবেলড বা মেন্টালি হয়তো একটু এমন এই জায়গায় কোনো কারণে ডিপ্রেশন হোক বা ইয়ে হোক, হঠাৎ হঠাৎ ওরা বেরিয়ে পড়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, এখানে থাকতে লেগে যায়। এবং তারপরে আবার হয়তো ছেলে বা মেয়ে এসে ধরে নিয়ে ঘরে নিয়ে গেল, আবার কোনো একটা হয়তো এমন সময় যখন কেউ দেখছে না, আবার বাড়ি থেকে বেরিয়ে গেল। তো এমনি বিভিন্ন রকমের ঘটনা হয়, এবং অবভিয়াসলি এটাকে একটু সেন্সিটিভ ওয়েতে ডিল করা উচিত। উনি যেভাবে বলেছেন সেটা বলা উচিত হয়নি। এবং তারপরে উনি একটা বাইটও দেন যেখানে উনি ক্ল্যারিফিকেশন দিচ্ছেন, পরে একটা ভিডিও বানান যেখানে উনি আবার ক্ল্যারিফিকেশন দিয়েছেন, এবং মোটামুটি একই জিনিস বলেছেন দুটো জায়গাতেই। তো ওইখানে আহ, যে ক্লারিফিকেশন, তো অগ্নিমিতা পাল ক্লারিফিকেশনটা দেন একটা বাইটে।
সেটা দেখি আসুন। তো আজকে বা 50 বছর ধরে তো বাংলার মানুষ তো এইভাবেই আছে। আর যখন হকারকে বলা হচ্ছে ওই ফুটপাতে থেকো না, তুমি নিজের জায়গায় যাও। গতকালও পার্ক স্ট্রিটে আপনি দেখেছেন, আমি গেছি ওখানে, তাদের আগেও বলা হয়েছে আপনারা এখানে থাকবেন না, আপনারা হোমে যান, হোমে চলে যান। নয়তো উনি নিজে আমাকে বলেছেন তার ধাপাতে বাড়ি আছে, তাহলে বাড়িতে থাকুন। কিন্তু আপনাকে তো অধিকার দেননি যে কেউ ফুটপাতের মধ্যে দুধ গরম করবেন স্টোভ জ্বালিয়ে। আপনি তো নিজের বিপদ ডেকে আনছেন, বাকি সমস্ত যারা পথচারী যাচ্ছেন পেডেস্ট্রিয়ান তার বিপদও ডেকে আনছেন। আর এক গামলা দুধ তো আর একটা 6 মাসের বাচ্চা খেতে পারবে না। এক গামলা দুধ নিশ্চয়ই বাচ্চার জন্য ছিল না। তো বিরোধীরা বলছে যে বাচ্চার দুধ ফুটছে, আপনি এরকম করে এসে বলছেন। আরে বাচ্চার দুধ ফুটলেও বলবো, খিচুড়ি হলেও বলতাম, পকোড়া হলেও বলতাম। রাস্তার মধ্যে পেডেস্ট্রিয়ানে যাবার জায়গায় একটা ছোট্ট শিশু 6 মাসে সে পেডেস্ট্রিয়ানে ফুটপাতের মধ্যে হামাগুড়ি দিচ্ছে, পাশেই হচ্ছে রাস্তা, ফ্রি স্কুল স্ট্রিটের মতো একটা বিজি রোড। আজকে অ্যাক্সিডেন্ট হলে তো আপনারাই বিরোধীরা যারা আছেন আগুন জ্বালিয়ে দেবেন আর সরকারকে তুলোধনা করবেন। তো এখানে উনি ওইটাই বলছেন যেটা আপনাকে আগেই বললাম, যে এখানে ওনাদের ক্ষেত্রে এটা প্রবলেম হতে পারে, কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেল বা স্টোভ ফেটে গেল বা কিছু হলো, তো সেখানে ওদেরও প্রবলেম হতে পারে। আশেপাশে বিল্ডিং এ আগুন লেগে যেতে পারে, যে ওই ফুটপাতের উপর দিয়ে হেঁটে যাচ্ছে তার একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, এবং অ্যাক্সিডেন্ট হলে এই অপোজিশনে যারা আজকে ফুটপাতটা দখল করার জন্য পলিটিক্স করে যাচ্ছে, তারাই কিন্তু আবার এসে লাফালাফি করতো যে কেন অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আপনারা দেখেন না, এই করেন না, ঠিক আছে, প্রপার আপনাদের ইনফ্রাস্ট্রাকচার ঠিক নয়, এইসব বলতে লাগতো। তো উনি যেটা যে দুধ গরম, তো বলছে দুধ কেন, যদি খিচুড়িও হতো বা পকোড়া হতো তাই বলা, যেমন বলা উচিত, বলা উচিত। কারণ দেখুন, কম্প্যাশনেট গ্রাউন্ডে না অ্যাডমিনিস্ট্রেশন চলে না, ঠিক আছে। আমি কম্প্যাশনেট টু আ সাম এক্সটেন্ট দেখানো যায়, যেমন আমি যেটা বললাম যে যে একটু সিম্প্যাথেটিক ওয়েতে বা এমপ্যাথেটিক ওয়েতে ওই ভদ্র মহিলার সাথে কথা বলে ওই জিনিসটাকে সলভ করা যেত, যেটা উনি খুব রুড ওয়েতে করেছেন, সেটা করা উচিত ছিল না, ঠিক আছে। তো এই অবধি কম্প্যাশনেট হওয়াটা ঠিক আছে, ইটস ওকে। বাট ছেড়ে দেওয়া যে ঠিক আছে যেমন চলছে চলুক, ও বেচারা গরিব কোথায় যাবে, দেন তাহলে তো অ্যাডমিনিস্ট্রেশনের মানে থাকা না থাকার কোনো যুক্তি হয় না, তাই নয় কি? তো এইটাই উনি বেসিক্যালি এখানে বলার চেষ্টা করেছেন। তাই এখানে ভালো কাজ করতে গেলে অনেক বাধা আসছে, এই বাধা দিচ্ছে টিএমসি এবং সিপিএম। আজকে ইললিগাল পার্কিং বন্ধ করার চেষ্টা করছে, সেটা তাদের পছন্দ নয়। আজকে বলছি পার্কিং এর ওখানে ফুটপাতে থাকবেন না, ফুটপাত থেকে সরে যান। পুরো ফুটপাত দখল করে নিয়েছেন। মা বাচ্চাকে স্কুল থেকে নিয়ে আসছে, রাস্তা দিয়ে হাঁটছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, সব থেকে বেশি মৃত্যু হচ্ছে পশ্চিমবঙ্গে অ্যাক্সিডেন্ট থেকে। সেখানে বলতে গেলে সেখানে আমরা খারাপ হচ্ছি। তো করবোটা কি? আপনি আজকে 200 বছরের কথা বলছেন, 200 বছরের বাড়ি নোটিশ দেওয়া হচ্ছে, হচ্ছে না। আমি যেই বুলডোজার দিয়ে খালি করতে যাব, অমনি আপনারা বলবেন কেন বুলডোজার দিয়ে খালি করা হচ্ছে। তো এখানে ইললিগাল কাজটা লিগাল করে দেওয়া হয়েছে, যে যা খুশি করেছে এই 50 বছর। তো এটা তো সত্যি, এখানে ইললিগালকে ইলিগাল করে দেওয়া হয়েছে, এবং সব থেকে বেশি বোধহয় এই ইস্টার্ন জোনে হয়েছে, এবং তার মধ্যে ওয়েস্ট বেঙ্গলে সব থেকে বেশি, যে মানে এখানে ইললিগালটা লিগাল হয়ে গেছে, লিগালাইজ করে দেওয়া হয়েছে এখানে। মানে এখানে নর্ম হয়ে গেছে যে ফুটপাতের উপর বাইক রাখা যায়, এখানে নর্ম হয়ে গেছে যে ফুটপাতের উপর যখন খুশি লোকাল লিডারকে একটু টাকা খাইয়ে দোকান বসিয়ে নেওয়া যায়, এখানে ফুটপাতের উপরে দাঁড়িয়ে থাকা যায়, খাবার বানানো যায়, সবকিছু করা যায় এখানে, এবং কেউ সেটা দেখার থাকে না, কেউ সেটা বলা থাকে না। এবং লাস্ট 50 বছর ধরে তো এটা চলেই আসছে। এ নিয়ে এটার যে কোনো সিটিজেনকে আপনি জিজ্ঞেস করুন, কলকাতার যে সচেতন মানুষ যেটা এই রেগুলার বেসিসে দেখে আসছে, ঠিক আছে, তারা এটা জানে যে লাস্ট 50 বছরে বা 49 বছরে কি অবস্থা, মানে এগুলোকে কিভাবে ওভারলুক করা হয়েছে, এগুলোকে দেখাই হয়নি। তো এটা তো হয়েছে, এটা তো মানতে হবে, ঠিক আছে। 200-300 বছরের পুরনো বাড়ি, সেগুলো ওইভাবে মানে পোড়ো অবস্থায় ফুটপাতের ধারে মানে দাঁড়িয়ে আছে, এটা তার না কোনো সংস্কার আছে, না ওইটাকে ভেঙে ফেলে কিছু করা হচ্ছে, না এবং ওইখানে লোক থাকে, এবং সে হয়তো কোনো এক যুগে হয়তো
50, 60 টাকা, 70 টাকা এইভাবে ভাড়া দিয়ে থাকতো, তারা আজও ওই ভাড়া দিয়ে ওইভাবেই থাকছে, এবং কেউ ওঠানোর নেই ওদেরকে। উঠাতে গেলে পুনর্বাসনের ব্যাপার আছে, ওঠাতে গেলে ওদেরকে আলাদা ফ্ল্যাট প্রোভাইড করতে হবে, ওটাতে তার সাথে আবার হয়তো কিছু কম্পেনসেশন হিসেবে টাকাও প্রোভাইড করতে হবে। এগুলো তো আছে। তারপরে যদি কর্পোরেশনের তরফ থেকে বুলডোজার পাঠিয়ে সেটা ভাঙার হয়, তখনই এসে ঝাঁপিয়ে পড়বে, আন্দোলন করতে লেগে যাবে যে কেন হচ্ছে, ইয়ে হচ্ছে, সেই হচ্ছে, তাই হচ্ছে করে। তো এইসব তো লেগেই আছে, সত্যিকারে এগুলো লেগে আছে। ইল্লিগাল পার্কিং এ তো আপনাদেরও অসুবিধে। আমরা একটি পার্কিং আনছি, অনলাইন পার্কিং। কোথায় পার্কিং খালি আছে আপনি ওই অনলাইন থেকে দেখতে পাবেন, আপনাকে ঘুরতে হবে না যে কোথায় এখানে দেখে এখানে পার্কিং খালি নেই, ওখানে খালি নেই, আপনি অ্যাপে দেখতে পাবেন। আপনাকে কোনো পার্কিং ওয়ালা করতে পারবে না যে না 100 টাকা দাও, 200 টাকা দাও, আমি রাখতে দেবো, কিছু করতে পারবেন, সবকিছু অনলাইন। এই পার্কিং, ইল্লিগাল পার্কিংটা না একটা অর্গানাইজড বিজনেস হয়ে গেছে কলকাতার মতন জায়গায়। এখানে মানে লোকেরা 100 টাকা, 200 টাকা, 300 টাকা, 400 টাকা করে চার্জ করে ইললিগালি পার্ক করানোর জন্য। তো এবং ওইটা একটা মানে বিশাল বড় সোর্স অফ ইনকাম হয়ে গেছে ওই লোকেদের কাছে, যার অ্যাকচুয়ালি যার জন্য কোনো ইনকাম ট্যাক্স দিতে হচ্ছে না, যার টাকাটা গভর্নমেন্টের ঘরে ঢুকছে না, এটা ঢুকছে ওই ওই কিছু ওই লোকাল লোকেদেরকে, যারা ওইখানে পার্কিং লট বানিয়ে দিয়ে ওইখান থেকে টাকা ইনকাম করছে এবং বিভিন্ন পকেটে গিয়ে ঢুকছে। তো এছাড়া কিছুই হচ্ছে না বেসিক্যালি। তো যদি এমনি কোনো অনলাইন পার্কিং মানে অনলাইন অ্যাপ এনে পার্কিং এর যদি একটা সুব্যবস্থা করা যায়, তাহলে ডেফিনেটলি এটা একটা খুবই মানে ভালো কাজ হবে। কারণ এটা একটা রীতিমতো সমস্যা কলকাতার মতন জায়গায়, যেখানে আমরা মানে মেট্রোপলিটন সিটি বলছি নিজেদেরকে, এবং মানে সেখানে আমাদের পার্কিং এর এই অবস্থা যে আমরা পার্কিং খুঁজে পাই না। এবার এটা এটা সত্যি অবস্থা খুবই, যে পার্কিং কোথায় করব এটা ভেবে পাওয়া যায় না, এবং যে ইল্লিগাল পার্কিং গুলো ফুল হয়ে থাকে, এবং মানে এক একটা গাড়ি পিছু প্রত্যেকদিন হয়তো ওই গাড়িটা দাঁড়িয়ে থাকছে, এবং প্রত্যেকদিন তার জন্য হয়তো 200 টাকা, 300 টাকা, হোয়াট এভার যেরকম চার্জ থাকে সেই চার্জটা দিতে হয়। অথচ সিপিএম এর কি মানবিক মুখ ছিল, অপারেশন সানশাইনে কি হয়েছিল, আর টিএমসি পয়সা তুলে তোলাবাজি করে কিভাবে হকারদের বসিয়ে পুরো কলকাতা শহরটাকে শেষ করে দিচ্ছে, সে তো বাংলার মানুষ জানে, কলকাতার মানুষও জানে। টিএমসি তো অবশ্যই তোলাবাজিটাকে এমন প্যাট্রোনাইজ করে দিয়েছে, এমন একটা অর্গানাইজ ক্রাইম বানিয়ে দিয়েছে, সে তো আর মানে বলার অপেক্ষা রাখে না। এবং যে সিপিএম এ যারা বা কমিউনিস্ট যারা লাফাচ্ছে, তাদেরও তো অপারেশন সানশাইন করা হয়েছিল 96, তো তারাই অপারেশন সানশাইন করেছিল, যেখানে ওই মানে বেসিক্যালি গড়িয়াহাট, শ্যামবাজার, হাতিবাগান, এই এরিয়া, নিউ মার্কেট, এই এরিয়ার হকারদের উঠিয়ে কোথাও একটা অন্য জায়গায় সংগঠিত করে নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা ছিল। গালিব স্ট্রিটকে বেছে নেওয়া হয়েছিল এখানে, শ্যামবাজারের কাছে যে গালিব স্ট্রিট আছে, বাগবাজার, এখানে ওইটাকে বেছে নেওয়া হয়েছিল যে ওইখানে দোকান বানিয়ে ওদেরকে রিলোকেট করে ওইখানে নিয়ে আসা হবে, এবং বিভিন্ন আরো জায়গা ইয়ে করা হয়েছিল, এবং সেই অনুসারে অনেকটা এগিয়েও ছিল, অনেকে উঠিয়েও দিয়েছিল। কিন্তু আমার মতে এটা ভালো একটা মুভ ছিল। তো এই অপারেশন সানশাইন শুরু হয়েছে নভেম্বর 1996, এবং এটা বেসিক্যালি পরিকল্পনাটা ছিল হচ্ছে সুভাষ চক্রবর্তী এবং কান্তি গাঙ্গুলি। তো ওনারা ডিসাইড করেন যে এইভাবে রিলোকেট করা হবে, ওদের পুরো উঠিয়ে দিতে চাননি অবশ্যই, ওটা রিলোকেট করা ছিল। কিন্তু অবভিয়াসলি ওই সময় মমতা ব্যানার্জি তখন কংগ্রেসে ছিলেন, উনি আন্দোলন শুরু করেন, এবং আন্দোলনের রেজাল্ট এটাই হয় যে আলটিমেটলি ওই অপারেশনটা বন্ধ হয়ে যায়, এবং যারা যে হকাররা, যারা বা হকার বা ভেন্ডার যাই বলুন, তো ওরা যারা ছিল ওরা আবার ফিরে আসে, এবং ওই হাতিবাগান অঞ্চলে আবার দোকান নিয়ে বসে পড়ে। তো এটা সাকসেস হয়নি। তো ঘটনা যে দেখুন, আমার মতে এই জিনিসটা ভালোই হয়েছিল, ঠিক আছে, এটা একটা ভালো উদ্দেশ্য নিয়ে, ভালো ইন্টেনশন নিয়ে করা একটা অপারেশন ছিল, যেটা হওয়া উচিত ছিল, কিন্তু হলো না। এবং যে সিপিএমরা আজকে এসে আজকে এসে এই ফুটপাতে এই নিয়ে বিরোধ করছে, এই নিয়ে বা বিল্ডিং ভেঙে দেওয়া নিয়ে বা ইলিগাল পার্কিং সরানো নিয়ে, এরাই কিন্তু মূলত যিনি এসে আন্দোলন টান্দোলন করার চেষ্টা করছে একটা। তা ওদেরও তো একটা পলিটিক্যাল মাটিটা শক্ত করার চেষ্টা আছে, তো এটা ওরা করছে। তো
তো তারা তো অপারেশন সানশাইন ভুলে গেছে, তারা তো ওদের সময় তো অপারেশন সানশাইন হয়েছিল। এবং পরবর্তীতে আমরা শুরুর গল্পটা বললাম যে কিভাবে সিটুও বিদ্রোহ করতে নেমে গেছিল, এই যে এই রিলোকেট করার ব্যাপারটা, তো এটা করে হয়নি কোনোদিন, করে ওঠাই হয়নি কোনোদিনও। আমরা বলছি ইন্ডাস্ট্রি আসবে, ইন্ডাস্ট্রি আসবে কোথা থেকে? যদি আজকে এই ধরনের মানে আমাদের কলকাতা শহরের চেহারা হয়, রাস্তা নেই, জ্যাম হচ্ছে, ব্রিজ নেই, তো আসবে কোথা থেকে? আসার জন্য তো একটা পয়লা দর্শনধারী ফির গুণ বিচারি, একটা তো শহরটাকে সুন্দর দেখাতে হবে, তারপরে তার ব্রিজ ঠিক করতে হবে, তারপর তার রাস্তা সবকিছু। 10ই অক্টোবরের মধ্যে সমস্ত রাস্তা যেন ঠিক হয়, মাননীয় মুখ্যমন্ত্রী অর্ডার দিয়েছেন। আমরা আমাদের মতো চেষ্টা করে যাচ্ছি, কিন্তু বিরোধীরা আমাদের কোনো কাজই করতে দেবে না। তারা বাংলাকে যেভাবে 100 বছর পিছিয়ে দিয়েছে, তারা চায় যে শুভেন্দু অধিকারীর সরকারও আবার 100 বছর পিছিয়ে দেওয়া হোক, কোনো কিছু করতে গেলে সঙ্গে সঙ্গে সেখানে বাধা দেওয়া। তো এখানে বিশেষ কিছু এক্সপ্লেন করার নেই, উনি বলছেন যে ইন্ডাস্ট্রি তখনই আসবে এখানে যখন আমাদের শহরগুলো অ্যাটলিস্ট সুন্দর দেখতে হবে, পেহলে দর্শনধারী ফির গুণ বিচারি। তো এটাই উনি বলার চেষ্টা করছেন, এবং শুভেন্দু অধিকারী ইনস্ট্রাকশন দিয়েছেন যে অক্টোবরের মধ্যে যেন ফুটপাথ গুলো সব ক্লিয়ার করে দেওয়া হয়, এবং মানে বেসিক্যালি যেটা বলা যায় যে গভর্নমেন্ট চেষ্টা করছে যে শহরটা যাতে আরো শহরের বিউটিফিকেশনটা যাতে আরো ভালোভাবে করা যায়, এবং যাতে ইন্ডাস্ট্রিয়ালিস্টরা এখানে এসে অ্যাটলিস্ট না দেখতে পায় যে এইভাবে মানে একটা মেট্রোপলিটন সিটি এভাবে রট হয়ে যাচ্ছে, এইভাবে পচে যাচ্ছে আস্তে 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 আস্তে। তো এটাই আর কি, বেসিক্যালি এটাই উনি বলতে চেয়েছেন। তো এবার আমরা যে জায়গায় আসবো সেটা হচ্ছে যে এই যে দিনকে দিন দেখুন ফুটপাথটা বেসিক্যালি কি হয়েছে জিনিসটা দেখুন, ফুটপাথে তিনটে ভাবে না আমাদের ফুটপাথ ছিনিয়ে নেওয়া হয়েছে, ঠিক আছে? তিনটে ভাবে এটা হয়েছে। ফার্স্ট হচ্ছে সিপিএম আমলে, বেসিক্যালি কমিউনিস্টদের আমলে ম্যাক্সিমাম এটা হয়েছে যে ফুটপাথ বিক্রি হয়ে গেছে। বিক্রি হয়ে গেছে ইন দি সেন্স, আপনি কলকাতা অনেক কলকাতার জায়গা এবং কলকাতার যে আশেপাশে যে সাবারবান এরিয়াগুলো আছে বা কলকাতার সংলগ্ন যে এরিয়াগুলো আছে ওইখানে গিয়ে দেখুন, আপনি দেখবেন যে কোনো এক সময় ওইখানে ফুটপাথ ছিল, এখন কিন্তু সারি সারি বাড়ি বা তারপরে ফ্ল্যাট বাড়ি এভাবে দাঁড়িয়ে গেছে। আপনি বুঝতে পারবেন ওইখানে কোনো এক সময় ফুটপাথ ছিল, কিন্তু ওই ফুটপাথ গুলো বিক্রি হয়ে গেছে, মানে ফুটপাথ অব্দি পুরো জায়গা বিক্রি হয়ে গেছে বা দিয়ে দেওয়া হয়েছে। এটা হয়েছে, এটা একদম কমিউনিস্ট আমলে সব থেকে বেশি হয়েছে এই জিনিসটা। দ্বিতীয়ত যেটা হয়েছে সেটা হচ্ছে অবভিয়াসলি যে যারা ফুটপাতে থাকছে সেটা ওইখান থেকে মানে বিভিন্ন জায়গা থেকে আসা মানে রিফিউজিজ হোক বা যেভাবে হোক, সে ফুটপাথ গুলো সেইভাবেও দখল হয়ে গেছে, যে অ্যাজ আ মানে ফুটপাতের উপরেই ঘর বাড়ি বানিয়ে থাকতে লেগে গেছে। তৃতীয়ত হচ্ছে যে ফুটপাতের উপরে এই ভেন্ডাররা বা এই হকাররা, যাদেরকে হকার বলা হচ্ছে, তো তারা ওইখানে ইল্লিগালি দোকান বসিয়ে রেখেছে। ওই দোকানগুলোর জন্য গভর্নমেন্টের কাছে কোনো ট্যাক্স যায় না, গভর্নমেন্টের কোনো ইনকাম হয় না এখান থেকে প্রথমত, এবং পথচারীদের তো সমস্যা হয়ই হয়। এবং মানে হাতিবাগান পুজোর সময় হাতিবাগান ক্রস করা মানে হেঁটে তো হাঁটছেন, তো একটা ফ্লোরতে হাঁটছেন, ঠিক আছে সবাই হাঁটছে একটা ফ্লোরতে, হেঁটে বেরিয়ে গেলাম। যদি আপনি বাসে থাকেন বা গাড়িতে থাকেন বা ট্যাক্সিতে থাকেন, আপনার নাজেহাল অবস্থা হয়ে যাবে হাতিবাগান থেকে শ্যামবাজারের এই যে যে স্পেসটা, এই যে রাস্তার যে জায়গাটা, এইটা পেরুতে পুজো এলে এইটুকু জায়গা মানে যেটা মানে কত 1 কিলোমিটার হয়তো রাস্তা হবে না, সেই রাস্তাটা পেরুতে 1 ঘন্টার উপর সময় লেগে যেতে পারে আপনার এক এক সময়, এমন যানজট হয়। নিউ মার্কেটে মানে আপনি যদি ফুট দিয়ে হেঁটে যাচ্ছেন না, তো আপনি হয়তো পেরিয়ে যাবেন, তারপরে বুঝতে পারবেন ও আমি তো ওবেরয় গ্র্যান্ডের নিচে দিয়ে পেরিয়ে এলাম, মানে ওবেরয় গ্র্যান্ডের যে শেডটা আছে তার নিচে দিয়ে পেরিয়ে এলাম, নাহলে আপনি বুঝতে পারবেন না যে ওটা ওবেরয় গ্র্যান্ড ছিল। ফুটপাতে হাঁটা তো দূরের কথা, ছেড়ে দিন, মানে ওইখানে ওই নিউ মার্কেটের আশেপাশে যে এরিয়াটা আছে আপনি ফুটে হাঁটতে পারবেন না, আপনাকে রোডেই হাঁটতে হবে। তাই ইললিগাল পার্কিং এর তো সমস্যা আছেই একটা। তো এই জিনিসগুলো বেসিক্যালি কেন হয়, কিভাবে হয় জিনিসগুলো, এটা বেসিক্যালি এটা আমি 4টে পার্টে ডিভাইড করেছি। তো আমরা এক একটা পার্ট আমরা দেখবো যে এই জিনিসগুলো কেন হয়, ঠিক আছে? তো
প্রথম পার্টটা হচ্ছে পলিটিক্যাল প্যাট্রোনেজ অ্যান্ড ভোট ব্যাংক মেকানিক্স। এটা আর আলাদা করে কি বলবো, এটা ভোট ব্যাংক পলিটিক্সই আর কি। তো এবং পলিটিক্যাল প্যাট্রোনেজ পেয়ে থাকে, মানে লিডারদের মাথায় হাত না থাকলে তো এই জিনিস হয় না। লিডারদের হাতটা এদের এদের মাথায় থাকবে, তবেই তো এই জিনিসটা হবে। তো এটা হচ্ছে অটোমেটিকলি, এবং এটা একটা হিউজ ভোট ব্যাংক ক্রিয়েট করে। তো ভোট ব্যাংকের স্বার্থে তো না বাবা হয় না মা হয়, ঠিক আছে? তো ভোট ব্যাংকের সাথে তো বাবা মাকেও বিক্রি করে দেওয়া যায়। তো অটোমেটিক্যালি ভোট ব্যাংকটা একটা বিশাল বড় দায় রয়ে যায় পলিটিক্যাল পার্টিজের কাছে। তো অটোমেটিক্যালি এই জিনিসগুলোকে সেই জন্য চলতে দেওয়া হয়, যেমন চলছে অমনি চলুক। মানে একটা ভোট ব্যাংক তো আছে, সেই ভোট ব্যাংকটা হঠাৎ আমার বিগড়ে যাবে, আমি ভোট পাবো না। সেকেন্ড হচ্ছে এক্সটর্শন নেটওয়ার্ক অ্যান্ড দি লোকাল লিডার ইকোনমি। এটা একটা প্যারালাল ইকোনমি দাঁড়িয়ে গেছে, ঠিক আছে? যেখানে বেনিফিট গভর্নমেন্ট করছে না, বেনিফিট ওইখানকার লোকাল লিডাররা করছে। এবং আপনি যদি দেখেন যে এই লাস্ট 50 বছর সে সিপিএম এর গভর্নমেন্টই হোক এবং পরবর্তী ক্ষেত্রে টিএমসি গভর্নমেন্টই হোক, দেখবেন যে যারা যে লোকাল লেভেলে যে লিডার গুলো আছে না, যেটাকে আমরা হিন্দি ছুট ভাইয়া লিডার বলি, বা যেটা একদম লোক কাউন্সিলর এবং তার নিচে যে এদের আধিপত্য না পার্টির মধ্যে অনেক বেশি বেড়ে গেলে না এই জিনিসগুলো আরো বেশি ভাবে হয়। এবং সেটাই হয়েছে, এদের আধিপত্য এত বেড়ে গেছে যে আর উপরের লেভেলের এদের কন্ট্রোলের বাইরে চলে গেছে। এবং এই যে কাটমানির যে অংশটা, এটা উপর লেভেল অবধি পৌঁছে গেছে। সুতরাং যে এই যে একটা ইকোনমি তৈরি হয়ে গেছে ওদের পার্টির মধ্যেই, ঠিক আছে? তো সেই ইকোনমিটা কন্টিনিউ হয়েছে দিনের পর দিন। তো এতে গভর্নমেন্টের কোনো ফায়দা হয়নি। গভর্নমেন্ট যে নতুন ইনফ্রাস্ট্রাকচার বানাবে বা যাতে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়, যাতে এখানে কোম্পানিজরা আসে, বা একটা সুটেবল এনভায়রনমেন্ট প্রোভাইড করা, বা ইভেন বিউটিফিকেশন, ঠিক আছে, সৌন্দর্যের জন্য, সেগুলো তো কোনো খাতেই কোনো খরচা করার মতন অবস্থায় থাকেনি। কারণ থাকবে কোথা থেকে? এটা একটা হিউজ চাঙ্ক অফ মানি, যেটা জাস্ট কিছু পকেটে ঢুকে গেছে, সেগুলো গভর্নমেন্ট অব্দি পৌঁছায়নি। থার্ড হচ্ছে ইনস্টিটিউশনাল ইনার্শিয়া অ্যান্ড ল্যাক্স ল এনফোর্সমেন্ট। মানে হচ্ছে যে লস তো আছে, ঠিক আছে, নিয়ম কানুন সবই আছে, ঠিক আছে, কিন্তু এগুলো ইমপ্লিমেন্ট হয় না, এগুলো ইমপ্লিমেন্ট হতে দেওয়া হয় না। রাদার এইভাবে বলা যেতে পারে যে এগুলো যদি ইমপ্লিমেন্ট হতে দেওয়া হয় তাহলে ইনকাম বন্ধ হয়ে যাবে, তাহলে এই ভোট ব্যাংক গুলো রেগে যাবে। তো এই ইনকামটা, তো এটা একটা মানে বড় ব্যাপার হয়ে যায় যে যে আমাদের যে ল আছে, ঠিক আছে, সেগুলোকে এনফোর্স করা হয় না, সেগুলো যে সেগুলো প্রপারলি ইউটিলাইজ করা হয় না। এবং যে এগুলো জন্য যে ইনস্টিটিউশন গুলো তৈরি হয়েছে যেগুলো কন্ট্রোল করার জন্য, বেসিক্যালি মিউনিসিপ্যালিটি বা মিউনিসিপ্যাল কর্পোরেশন, সেগুলো একটা মানে একটা মানে ওইগুলো ডরমেন্ট হয়ে যায় বেসিক্যালি, মানে দেখে না, ঠিক আছে, সেগুলো তো অটোমেটিকলি কি হয় যে ইনস্টিটিউশনস গুলো আর কাজ করে না তখন, ঠিক আছে? কারণ একটা মানে অ্যামাউন্ট অফ ইয়ে তো পকেটে ঢুকে যাচ্ছে। তো সুতরাং সেই ল গুলো যদি এনফোর্স করা হয়, সেই আহ, কায়দা কানুন গুলো যদি ইমপ্লিমেন্ট করা হয়, তাহলে তো সমস্যা হয়ে যাবে। আইন আইন যদি প্রপারলি ইমপ্লিমেন্ট করা হয় তাহলে তো এগুলো হয় না, কিন্তু সেটা তো আদৌ হতে দেওয়া হয় না, সেই জন্য এই সমস্যা। এবং যেটা ফোর্থ পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে ফ্লড রেগুলারাইজেশন অ্যান্ড উইক রুলস। এই যে রুল গুলো বানানো হয় সেগুলো এমন ভাবে বানানো হয় যে যাতে তার মধ্যে ফাঁক থাকে। যেমন দেখুন, স্ট্রিট ভেন্ডার রুলস, স্ট্রিট ভেন্ডার টাউন ভেন্ডিং এর ইয়ে করা হয়েছিল, যেগুলো আন্ডার ওয়েস্ট বেঙ্গল আরবান স্ট্রিট ভেন্ডার সরি ওয়েস্ট বেঙ্গল আরবান স্ট্রিট ভেন্ডার রুলের আন্ডারে একটা টাউন ভেন্ডিং কমিটি বানানো হয়েছিল। তাদের কাজ হচ্ছিল সার্ভে করা যে কি অবস্থায় আছে আমাদের ফুটপাথ গুলো, এগুলো, এবং যে দোকানগুলো বসছে তাহলে সেগুলো কি লিগাল না সেগুলো ইললিগাল, এগুলো সার্ভে করার কাজ করার জন্য একটা কমিটি কমিটি তৈরি করা হয়েছিল। কিন্তু সেই কমিটিটা মানে সিভিয়ারলি পলিটিসাইজড হয়ে যায়, ঠিক আছে? এবং যে মানে কারুর একটা মানে ইনকামের স্রোত বা আয়ের স্রোত বন্ধ হয়ে যাবে এই অজুহাত দেখিয়ে সার্ভে করা হয় না।
জায়গা মাপা হয় না যে কতটা জায়গা নিয়ে সে দোকানটা করছে, সেই দোকানটা মানে ইভেন যারা লিগালিও আছে তো তাদেরকে যে স্পেসটা দেওয়া হয়েছে সেই স্পেসটা ইউটিলাইজ করছে না সেই স্পেসটা থেকে বেরিয়ে এসে পুরো ফুটপাথটা ইউটিলাইজ করছে, সেটাও দেখার ব্যাপার ছিল। তো সেই মাপঝোপ করা, সার্ভে করা, এগুলো কিছুই হয় না। কারণ কি দেখানো হয়? কারণ দেখানো হয় যে আয়ের স্রোত বন্ধ হয়ে যাবে লোকেদের, তখন প্রবলেম হয়ে যাবে। তো এই দেখিয়ে কি হয়, এইভাবে কি হয় না, যে রুলস গুলো থাকে অলরেডি, যে রুলস গুলো থাকে বা যেগুলো বানানো হয় সেগুলো খুবই মানে উইক থাকে, যে খুবই মানে তার মধ্যে প্রচুর ফাঁক, ঠিক আছে। এবং এই কমিটি গুলো কোথাও না কোথাও বানানোই হয় কিসের জন্য জানেন তো? একটা জায়গায় গিয়ে এগুলো টাকা ইনকাম করার জন্যই বানানো হয়, যে এই কমিটি গুলো বানানোই হচ্ছে যাতে আরো বেশি ওইখান থেকে কিছু যদি আবার হাতে চলে আসে, এইটাই হচ্ছে ব্যাপার। এবার ঘটনা হচ্ছে যে এই ফুটপাতে যারা থাকছে, যারা রীতিমতো সংসার পাতিয়ে থাকছে, তারা কারা, ঠিক আছে। তো একটা তো আপনাকে বলেছি যে এমনি অনেকেই থাকে যারা ঘর থেকে বেরিয়ে গেছে বা যাদের বুড়ো বুড়ি বাবা মাদের রাস্তায় ছেড়ে দিয়েছে থাকার জন্য, ঠিক আছে, এইরকম তো আছে। এছাড়াও প্রধানত দু রকমের থাকে। এক হচ্ছে যে রিফিউজিস, যারা বা ভবঘুরে টাইপের, ঠিক আছে, যারা এখান থেকে ওইখান, ওইখান থেকে ওইখান, ওই স্টেট থেকে ওই স্টেট, ওই জায়গা থেকে ওই জায়গা, এইভাবে ডিফারেন্ট ঘুরে বেড়ায় এবং যেখানে পারে সেখানে থাকে, ফুটপাতে থাকে, কখনো স্টেশনে থাকে। আপনি দেখবেন আগে এগুলো আরও বেশি হতো, স্টেশনকে স্টেশন। আমি নিজে দেখেছি এখানে থাকতে, আমি ব্যারাকপুর স্টেশন, ইয়ে স্টেশন, যেগুলো 4 নম্বর প্ল্যাটফর্ম হতো, লাস্ট প্ল্যাটফর্ম হতো যেগুলো একধারে, সেগুলোতে ওরা বসবাস করে রান্না বান্না করে থাকা ইয়েকে শুরু করে দিত। তো এই জিনিসটা এখন একদম দেখি যে কমে গেছে। তো ফুটপাতে এরা এসে থাকে বিভিন্ন অন্য স্টেট থেকে, ঠিক আছে, এসেছে এখানে ঘর বাড়ি জোগাড় হয়নি বা কিছু অড জবস করছে এবং ফুটপাতেই থাকছে, ওইখানেই রান্না করছে, ওইখানেই খাচ্ছে, ওইখানেই বাচ্চা হচ্ছে, সবই ওইখানেই হচ্ছে আর কি। হ্যাঁ, আরেকটা হয় যেটা হচ্ছে যে যারা মায়ানমারের রোহিঙ্গা, তারা ওইখান থেকে বাংলাদেশ চ্যানেল থেকে এসে ঢুকে যায়, ঢুকে গিয়ে এবং বিভিন্ন রাজ্যের দিকে, বিভিন্ন দিকে তো চলেই যায়, দেশের বিভিন্ন রাজ্যের দিকে চলেই যায় এবং গেছেও। জম্মু টম্মু এগুলো তো দিল্লি, জম্মু, এগুলো ইউপির কিছু অংশ, ইভেন সুদূর সাউথের দিকেও অনেক জায়গা ভরে গেছে রোহিঙ্গা মুসলিমদের। তো এরা কি করে, ওই দিক থেকে আসে, ওই বাংলাদেশ চ্যানেল দিয়ে ঢুকে এসে এইখানে এই ফুটপাতে বসা শুরু করে। অনেকেই আছে যারা ওইভাবে এসেছে এবং এসে এই ফুটপাতে, অনেকে হয়তো নিজের গ্রামগঞ্জ বানিয়ে হয়তো থাকতে, বসিরহাটের প্রচুর অঞ্চলে এভাবে ক্যাপচার হয়ে গেছে, ঠিক আছে। তো আবার এই শহরাঞ্চলে কলকাতার মতন জায়গায় এমনি বহু জায়গায় যে ফুটপাতে এরা থাকছে এবং এদের কাছে না এটা কনভিনিয়েন্স হয়ে যায় আস্তে আস্তে লোকেদের কাছে এখানে থাকাটা। কারণ পলিটিক্যাল পেট্রোনেজ, পলিটিক্যাল দাদাদের, পলিটিক্যাল নেতাদের হাত থাকে এদের উপরে। কিভাবে হাত থাকে? এরা ইউজড হয়। কিভাবে ইউজড হয় না, এদের অনেক সময় পলিটিক্যাল র্যালি করার থাকে, তখন ইউজ করা হয়। কোথাও দাঙ্গা করতে হবে, মারপিট করতে হবে, পাথর ছুঁড়তে হবে, তো এদেরকে ডেলি ওয়েজে রাখা হয় যাতে এরা এই কাজটা করতে পারে। আর শুধু তারপরে ধরুন কোনো ব্রিগেড ইয়ে হলো, কোনো মিটিং মিছিল হলো, সেখানে গিয়ে মানে লোক বাড়ানো, ঠিক আছে, এই সব হয় এবং এইগুলো অড জবস থাকে এবং তাদেরকে দেওয়া, এবং আশেপাশে যে দোকান থাকে, ইয়ে থাকে, এখান থেকে ওরা খাবার পায় এবং বসবাস করে। এমনি বহু আছে, আমার নিজের চোখে দেখা, ঠিক আছে, আমি স্পেসিফিক্যালি বলছি না কোথায় কোথায়, কিন্তু এমনি হয়, ঠিক আছে। এবং এমনি হতে হতে এবং ফুটপাতে এমন থেকে যে ড্রাগ অ্যাবিউজ, যারা মানে আস্তে আস্তে কি হয়, মানে কলকাতার ফুটপাথগুলো না ড্রাগের ইয়েতে ভরে যাচ্ছে। দেখুন ড্রাগস নিচ্ছে, আমি দেখাচ্ছি কে ওরা, এরা কি করছো, এটা কি করছো, ড্রাগস নিচ্ছ এখানে, কি হয়েছে, তুমি ড্রাগস নিচ্ছ কেন পুলিশ স্টেশনের সামনে, কেন তুমি নেবে কেন, পাশে পুলিশ স্টেশন, পার্কস্ট্রিটের মতন এলাকা, ভাবুন পার্কস্ট্রিটের মতন এলাকায় ড্রাগস নিচ্ছে, ওটা ওখান থেকে গরিব মানুষ, হ্যাঁ সরকার যদি ওটা এদেরকে বলে গরিব মানুষ, ড্রাগিস্টদের ইয়েতে ভরে আছে, চার্সি যাদেরকে বলা হয়। তো এরা ড্রাগ ওই কনজিউম করছে এবং রাতের বেলায় তো আপনি ওইসব জায়গা দিয়ে পেরুতেও পারবেন না, মানে মানে
আমি পারবো না, লিভ অ্যালোন বিইং আ উম্যান। তো মানে ওরা গালাগালি করা, ইয়ে করা, যা তা করা, এসব তো চলেই আর কি। ঠিক আছে, মদ খাওয়া চলছে ফুটের উপরে দাঁড়িয়ে, ফুটে বসে। ঠিক আছে, এই জিনিসগুলো না মানে র্যাম্পেন্ট হয়ে গেছে কলকাতার মতন জায়গাতে, আমি নিজে দেখেছি। উইকেন্ডসে 8টা 9টা বাজলো কি মদ খাওয়া শুরু হয়ে গেল রাস্তায় দাঁড়িয়ে। এগুলো এগুলো দেখেছি আমি। এবং এদের এই জিনিসটা না পুরো একটা একটা কনভিনিয়েন্স হয়ে গেছে, যে এই ফুটপাতে থাকাটা, এই ফুটপাতে ভালো মানে খাবার পেয়ে যাচ্ছে। ঠিক আছে, আমরাই কাপড় দিই, আমাদের যে কাপড় চোপড়গুলো যেগুলো আজকে হয়তো আমাদের ছেলে মেয়ে ছোট হয়ে গেছে বা ইয়ে হয়ে গেছে, আমরা গিয়ে ওদেরকে দিয়ে দিচ্ছি। তাই একটা কনভিনিয়েন্ট ওয়ে অফ লাইফ হয়ে গেছে। ফ্রিতে খাবার দাবার পেয়ে যাচ্ছে, বিশেষ কিছু কাজে অড জবস করে দিন চলে যাচ্ছে, এইভাবে চালিয়ে নিচ্ছে ওরা। একটা যে আমি একদম নিচু তলা থেকে উঠে গিয়ে, তার অবভিয়াসলি হেল্প কিছু ক্ষেত্রে দরকার পড়ে, ডেফিনেটলি দরকার পড়ে, মানছি এটা। ঠিক আছে, বাট স্টিল এগুলো কি হয় না, একটা একটা কনভিনিয়েন্স হয়ে যায় না। মানে যেমন দেখুন, আপনি যদি চাকরি করা ছেড়ে দিন এবং কেউ আপনাকে বলে যে আমি মান্থলি একটা অ্যামাউন্ট, ধরুন 10,000 বা 5,000 আপনাকে মান্থলি দিয়ে দেওয়া হবে, মাসে মাসে আপনি বসে বসে পেয়ে যাবেন, তখন কি হবে, আপনার ওই চাকরি করার ইচ্ছেটাই মরে যাবে বা কাজ করার ইচ্ছেটাই মরে যাবে আপনার ভেতর থেকে। তখন আপনি চেষ্টা করবেন ওই 5,000ই যাতে কিছু হয়ে যায়, এবং আশেপাশে থেকে যদি আর একটু এদিক সেদিক থেকে কিছু জুটে যায়, জুটে যায়, ফ্রিতে একটু জুটে যায়, এবং এদের বাজার শেষে একটু হয়তো সবজি জুটে গেল। ঠিক আছে, কোনো রেস্টুরেন্টে হয়তো বন্ধ হওয়ার সময় একটু খাবার বেঁচে গেছে, সেটা দিয়ে দেওয়া হলো। তো সেভাবে চলতে গেলে তো এই কনভিনিয়েন্সটাও আছে। ঠিক আছে, আবার একটা ওই পলিটিক্যাল দাদাদের হাতও আছে মাথার উপরে, যে বাপু তোমরা থাকো এখানে, আমি তোমার থাকার ব্যবস্থা করে দিচ্ছি, এবং আমাদের হয়ে তোমাকে কাজ করতে হবে বিভিন্নভাবে। এবং এটা স্টেশনগুলোতে তো খুবই স্টেশনে যে দেখবেন না, ওই পার্টি অফিসের ধারে কাছে না এই জিনিসগুলো বেশি গজিয়ে ওঠে। এই স্টেশনে আশেপাশে যে পার্টি অফিস আছে বা রাস্তাতে যে পার্টি অফিস আছে, দেখবেন ওই ফুটপাথগুলোতে এগুলো বেশি গজিয়ে ওঠে। এবং পলিটিক্যাল আইরনিটা দেখুন, যে এই যাদের কাছে মানে যাদের কাজ ছিল যে এই জিনিসগুলোকে ঠিক করা, এই ইনফ্রাস্ট্রাকচারগুলোকে ঠিক করা, ফুটপাথগুলোকে ক্লিয়ার করা, তারাই কিন্তু আজকে সেই ফুটপাথ দখলের রাজনীতিতে মেতে উঠেছে। তারাই পৌঁছে গেছে ওইখানে, তারাই ওইখানে পৌঁছে গিয়ে রাজনীতি শুরু করেছে। যে কিভাবে দেখুন, সিপিএমই বলুন, টিএমসি বলুন, এরা নিজেদের পলিটিক্যাল জমিটা আবার পেতে চাইছে, আবার ক্যাপচার করতে চাইছে। তো অটোমেটিক্যালি এরা ওইখানে পৌঁছাবে, এটা তো জানা কথাই ছিল। কিন্তু এইটাই আবার আইরানি, যে মানে ওদেরই ওপরে তো বর্তাতো যে জিনিসগুলোকে ঠিকঠাক করার, কিন্তু ওরা করেনি। এই যে এই একটা প্যারালাল ইকোনমি চালিয়ে নিজেদের পকেট ভরে গেছে, এখন পৌঁছে গেছে ওইখানে রাজনীতি করতে। তো প্রথমে দেখুন কুণাল ঘোষ পৌঁছে গেছে ওইখানে, এবার নিজের ওর ওই সেই মিষ্টি মিষ্টি, ঠিক আছে, সেই রসগোল্লার রসে ডোবানো শব্দগুলো বার করে এনে বলছে আর কি। ঠিক আছে, তো শুনতে খুবই ভালো লাগে, কিন্তু দেখুন দেখুন যেমন আমরা খুব স্পষ্টভাবে বলছি, আমরা 100 বার ফুটপাত পথচারীদের জন্য ফ্রি রাখার পক্ষে। ফুটপাত জবরদখল মুক্ত হওয়া উচিত, কিন্তু আমাদের আর্থসামাজিক পরিস্থিতিতে তার একটা মানবিক মুখও থাকা উচিত। আচ্ছা, মানবিক মুখ থাকা উচিত? মানে প্রথমত মানবিক কথাটা না আপনাদের মতন পার্টির সাথে যায় না। ঠিক আছে, মানবিক কোথায়, আপনাদের মানবিকতা কোথায় ছিল? কোথায় ছিল আপনাদের মানবিকতা যখন 2021-এ ভোটের পর সব ঘর ছাড়া হয়েছিল? কোথায় ছিল আপনাদের মানবিকতা যখন এই এদের পরিবারের প্রতি মানবিকতা কোথায় ছিল? হরগোবিন্দ দাস, চন্দন দাস, এদের পরিবারের প্রতি কোনো মানবিকতা আপনাদের ছিল? যে লোকেদেরকে হঠাৎ করে মুর্শিদাবাদ ছেড়ে মালদা চলে যেতে হলো, তাদের প্রতি আপনাদের কোনো মানবিকতা ছিল? যে 80,000 লোককে এক রাতে একদম ঘর ছেড়ে চলে যেতে হলো, আসামে গিয়ে রেফিউজ নিতে হলো, তাদের প্রতি আপনাদের কোনো মানবিকতা ছিল? আপনারা তো এই ইলেকশনের রেজাল্টের পর কি কি করবেন সেই জন্য পার্টি অফিসগুলোকে রেডি করে রেখেছিলেন।
কি আপনার কথা, আপনাদের মুখে তো মানবিকতা কথাটা মানায় না। আর যদি মানবিকতাই থাকতো তাহলে এই প্রবলেমটা আপনারাই সলভ করে দিতেন। ফুটপাতে আপনারা ওই ইকোনমির ফায়দা নিয়েছেন, ওই প্যারালাল ইকোনমি একটা যেটা চলেছে না ফুটপাতের উপর দাঁড়িয়ে, তার আপনারা ফায়দা নিয়েছেন। শুধু মানবিকতার কথা তো আপনারা বলতে আসবেন না। পুনর্বাসনের ব্যবস্থা করুন। 100 বার ফুটপাত মানুষের জন্য, আমরা এখান দিয়ে হাঁটাচলা করি না, আমরা করি, আমরা এসব জায়গায় আসি না, 100 বার আসি। আরে দুধ গরম করছে বলছে বাচ্চার জন্য, তাকে সেই সময়টুকুও তো দিতে পারতেন। তাকে বুঝিয়ে বলুন আপনি কোথায় থাকেন, কেন এখানে আসতে হয়েছে, তার সমস্যাটার তো সমাধান করতে পারেন। ক্যামেরায় ছবি তোলার জন্য যে গরিব বলে ফুটপাত দখল করে থাকবেন, গরিব কেউ শখে হয় না ম্যাডাম। না 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 না, আপনারা ফুটপাত দিয়ে হাঁটেন না, আপনারা গাড়ি দিয়ে যান। গাড়ি দিয়ে এসি গাড়িতে কাঁচ উঁচু পুরো একদম ঢেকে দিয়ে আপনারা পাশ দিয়ে পেরিয়ে চলে যান। আপনারা ফুটপাত দিয়ে হাঁটেন না। আজ আপনার নিজের স্বার্থে, আপনার রাজনীতির স্বার্থে আপনি ফুটপাতে নেমেছেন এবং ওই মহিলাটির কাছে গেছেন। নাহলে ওই মহিলাকে না আপনি চেনেন, না আপনি জানেন, না আপনি ওর প্রতি আপনার কোনো সহানুভূতি আছে। সুতরাং আপনারা তো ফুটপাতে নামেন না, আপনারা গাড়ি করে বেরিয়ে চলে যান। গেছেন 15 বছর ধরে এটাই করে গেছেন আপনারা। আর আজকে হঠাৎ অল অফ আ সাডেন এসে পুনর্বাসনের কথা বলছে। আপনারা দেননি কেন পুনর্বাসন? এমনি তো প্রচুর ফুটপাত বসে পড়েছিল, যারা ড্রাগকে নিয়ে ফুটপাতে দিনের রাতের পর রাত ওইভাবে কলকাতার রাস্তাগুলো ড্রাগ কি বলে ওদের, মানে ওই চাষিদের হাতে চলে গেছে। তা আপনারা তো তখন তো আপনারা সেই ব্যবস্থা নেননি, কোনো ব্যবস্থা করেননি আপনারা। আপনারা ওই মহিলাদের হোমে পাঠানোর ব্যবস্থা তো করেননি, বা ওদের কোনো পুনর্বাসনের ব্যবস্থা করেছিলেন? করেননি তো আপনারা। আজ আপনার রাজনীতির সাথে এসে ওখানে বুকনি মারছেন। পুলিশকে বলছেন আমি খারাপ হব, আপনারা কেন সরাননি? আরে পুলিশও তো মানুষ, 100% পুলিশও মানুষ। যে দুধটা গরম হচ্ছে বাচ্চার জন্য, পুলিশ কেড়ে নেবে, পুলিশ সরিয়ে দেবে? তো দেখেছেন তো, ওই মানে বললাম না, ওই রসগোল্লার রসে ডুবিয়ে ডুবিয়ে ওয়ার্ড গুলো বলছে, এবং কিওয়ার্ডটা কি দুধ এবং বাচ্চা, এইটা হচ্ছে কিওয়ার্ড, যাতে আপনাদের ফোকাসটা ওইখানে থাকে, রাদার দেন ফোকাস অন্য, মানে যে কোথায় কোথায় ডিসক্রিপেন্সিজ আছে, কোথায় কোথায় এভাবে ইললিগালি থাকা হচ্ছে এবং ইললিগালি এভাবে অ্যালাউড করা হচ্ছে, কোথায় কেন ফুটপাথটাকে একটা মানে একটা প্যারালাল ইললিগাল অর্গানাইজড ইকোনমির একটা জায়গা করে তোলা হচ্ছে, এইসব দিকে যাতে আপনার ধ্যান না যায়। কিওয়ার্ড কি হচ্ছে? দুধ বাচ্চা, দুধ বাচ্চা, দুধ বাচ্চা, যাতে আপনার একটা সহানুভূতি তৈরি হয় এবং যে মেন ফোকাসটা আছে সেখান অব্দি যেন মানুষ পৌঁছাতেই না পারে। সরকারকে করবে একদিনের জন্য ছবি তুলে গেছেন কেন? আসুন ফ্যামিলির সঙ্গে কথা বলুন। ফুটপাতে না থাকতে গেলে কি করা উচিত, কোনো কাজের ব্যবস্থা করে দিন। আপনারা করেননি কেন? 15 বছর ধরে কি করছিলেন? আমি আবার বলবো, আপনি 15 বছর ধরে আপনারা ওই ফুটপাতে গজিয়ে ওঠা ইকোনমি, ওই ফুটপাতে গজিয়ে ওঠা ইললিগাল অর্গানাইজড ইকোনমি থেকে আপনারা পয়সা ইনকাম করেছেন। আপনারা কিছু করেননি। আপনারা ওদের পুনর্বাসনের ব্যবস্থা করেননি কেন? আপনারা ওদেরকে চাকরি প্রোভাইড করেননি কেন? আর আপনিও এখানে ফটোই তুলতে এসছেন। আপনার রাজনীতি, আপনার স্বার্থ মিটে গেলে আপনি এখান থেকে চলে যাবেন, ওই মহিলাকে আপনি ভুলে যাবেন। যখন এই ইস্যুটার মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে থাকবে না, তখন আপনি জিনিসটাকে ভুলে যাবেন। আপনিও এখানে ফটোই তোলাতে গেছেন, আপনি এখানে রাজনীতি করতে গেছেন। সুতরাং যে জিনিস, যে এইগুলো যেটা বলছেন, এগুলো আপনাদের উপরেও বর্তায়। তো এই তো হচ্ছে ব্যাপার। এবার দেখুন যে মমতা ব্যানার্জি কি বলেছে। মমতা ব্যানার্জি বলছেন যে আমি ওদের দায়িত্বই নিয়ে নেবো একেবারে। দেখুন ওই ভিডিওটা। কি করেছেন আপনারা? একটা ছোট্ট দুধের শিশু, তার মা গরিব হতে পারে, গরিব হওয়া কারো অপরাধ নয়, দরিদ্র হয়ে কেউ জন্মায় না। দরিদ্র হয়ে জন্মালেও তাকে অনেক খাটতে হয়, অনেক পরিশ্রম করতে হয়। দরিদ্রতার থেকে মানবিকতা অনেক বড়। দরিদ্র মানুষকে ঘৃণা করবেন না। দরিদ্রদের পাশে না দাঁড়িয়ে, মা দুধ ফোটাচ্ছে বাচ্চার জন্য, তার থাকার জায়গা নেই, সে অসহায়। অসহায় মানুষের থাকার ব্যবস্থা তো করুন।
আমরা তো অনেক নাইট শেল্টার করেছিলাম, অনেক জায়গায় থাকার ব্যবস্থা আছে, বাচ্চাদের পড়ার ব্যবস্থা আছে। দুধটাকে ফেলে দিতে আপনাদের গায়ে লাগে না? মনে রাখবেন, মায়ের অভিশাপ বড় অভিশাপ। মায়ের অভিশাপ তো লেগেছে, কোন মায়ের অভিশাপ কার উপর লেগেছে সেটা তো আজকে মানুষ ভালো করেই দেখতে পাচ্ছে, ওটা তো আর আলাদা করে বলে দেওয়ার কিছু নেই। আর দুধটা ফেলে দেওয়া হয়নি, আপনি মিথ্যে কথা বলছেন। দুধটা ফেলে দেওয়া হয়নি। আর আপনি কটা শেল্টার বানিয়েছেন এবং সেখানে পড়ালেখা করানো একটু দেখান তো, আপনি দেখান আপনি। আর যেভাবে ওই মহিলাটা ওইখানে বসেছিলেন ওটা আজকের তো নয়, ও যেভাবে সংসার পেতে বসেছিলেন ওটা 1-2 মাসের তো হতে পারে না। তো আপনারা তো সেটেল করাননি। আর স্কুল পড়ানো আপনাদের 8,000 স্কুল বন্ধ হয়েছে অন রেকর্ড, 8,000 স্কুল বন্ধ হয়ে গেছে, আপনি কোন পড়ানোর কথা বলছেন? চমকাচ্ছেন, ধমকাচ্ছেন। আমি এই পরিবারটার দায়িত্ব নিতে রাজি আছি। আমি বা আমার দলের সহকর্মীরা যদি এই পরিবারটি মনে করেন তার দুধ ফেলে দিয়ে তার আশ্রয় কেড়ে নিয়ে তাকে অসহায় করে দেবেন, আমাদেরই কোনো সহকর্মীর বাড়িতে আমি তাদের থাকা এবং বাচ্চাদের পড়াশুনো শেখার, তাদের খাবার ব্যবস্থা করে দেব, এইটুকু করতে পারি। আমাদের সহকর্মীরাও করতে পারে এগিয়ে এসে, সাধারণ মানুষও করেছেন, দায়িত্বটা নিয়েছেন। আর কেন আপনার বাড়িতে রাখুন, আপনার সহকর্মীদের বাড়িতে কেন থাকবে, আপনার বাড়িতে রাখুন, দেখি পড়ান আপনি। আর আপনি দায়িত্ব নিয়েছেন, জানি না আমি দায়িত্ব নিয়েছেন কিনা, কারণ ওই মহিলাকে ওই বাচ্চার সাথে তো শুভেন্দুর জনতা দরবারে দেখা গেল, দেখুন। बीजेपी सरकार है सबके लिए, ठीक है, कोई दिक्कत नहीं, वो सब लोग का चक्कर में मत सब हो जाएगा, कोई दिक्कत नहीं। लीजिए, वो बोल रहा है सीएम और बीजेपी का ऊपर ही भरोसा है। ममता बनर्जी काल से आदमी भेज रहा है रुपया देने के लिए, तुम बोलो बीजेपी के खिलाफ बोलो, रुपया मिलेगा। তো বলা হয়েছে যে এই মহিলাটি এসেছে শুভেন্দুর জনতা দরবারে এবং এসে দেখা করেছে, তো আসে না, ও পলিটিক্যাল পার্টিতে এগুলো ওদের নিয়ে আসা হয় এবং এসব ইয়েতে অ্যাটেন্ড করানো হয়, তো নিজে থেকে তো আসে, যাই হোক সেটা। হ্যাঁ, তো এখানে দেখুন শুভেন্দু কি বলছে উল্টে, যে ও বলছে যে মমতা ব্যানার্জি লোক পাঠাচ্ছে টাকা পয়সা দিয়ে, যাতে বিজেপির এগেনস্টে কিছু বলা যায়, শুভেন্দুর এগেনস্টে কিছু বলা যায়, সেই জন্য টাকা পয়সা দিয়ে হাতে পাঠাচ্ছে, এটাই বলছে। তো আপনারা তো দায়িত্ব কত নিলেন সে তো দেখাই আছে, আপনার দায়িত্ব নিন, ওদের বাচ্চাটার পড়াশোনার, বাচ্চাটার দেখভালের দায়িত্বটা নিন, শুধু টাকা পয়সা পাঠিয়ে দিলে তো হবে না। এবং দেখুন ব্যাপারটা কি জানেন তো, আজ বিজেপি সরকারে আছে, বিজেপি এত কথা বলছে, বিজেপি আজকে এই জিনিসগুলো বলছে যে আমরা সব ঠিক করব, ইয়ে করব, কাল এরা ঠিক করবে কি করবে না সেটা তো সময় বলবে। যদি না করে তো তার জন্য অবশ্যই সমালোচিত হবে, ঠিক আছে। কিন্তু এই দিন যেটা হয়েছে বা যে ইন্টেন্ট নিয়ে অগ্নিমিত্রা পাল ওইখানে গিয়ে ওই মহিলাটাকে সরতে বলেছে, সেটা তো ভুল কিছু নয়। সেটা আপনি গিয়ে আপনি ওইখানে গিয়ে পলিটিক্যাল মাইলেজ পাওয়ার জন্য ওইখানে গিয়ে ফটো তোলাতেই পারেন, অপোজিশন পার্টিদের লোকেরা গিয়ে, নেতারা গিয়ে। কিন্তু তার মানে এটা নয় যে অগ্নিমিত্রা পাল যেটা করেছে সেটা ভুল। উনি রুডভাবে কথা বলতে পারেন, উনি ওইভাবে কথা বলে ওকে সরিয়ে দিয়েছে, ইয়ে করেছে, সব ঠিক, কিন্তু উনি যে কাজটা করতে গেছেন সে কাজটা তো ভুল নয়, সেটা কোনো ইলিগাল কাজ নয়, সেটা তো উনি করেছে। এবং ভবিষ্যতে বিজেপি যদি নিজে যা যা প্রমিস করেছে, যে ইয়েগুলো করার চেষ্টা করব বলছে, সেগুলো যদি না করে তাহলে সমালোচিত হবে, ভোট পাবে না, সেটা হবে, সেটা ভবিষ্যৎ বলবে, সেটা সময় বলবে। তো আপনার কি মনে হয় যে এই যে আমি কথাটা বললাম যে ফুটপাতে যে একটা ইকোনমি, অর্গানাইজড ইললিগাল ইকোনমি তৈরি হয়ে গেছে,
যেখানে একটা আনঅর্গানাইজড মার্কেট তৈরি হয়ে গেছে, এটা প্যারালাল ইকোনমি তৈরি হয়ে গেছে, সেই ইকোনমির ফায়দা সবাই নিয়েছে এই গোটা 50 বছর ধরে, সেটা ভুল না ঠিক? আপনাদের কি মনে হয় সেটা হয়েছে কি হয়নি? আপনারা প্লিজ এটা একটু কমেন্ট করে জানাবেন। এবং স্টেশনে, ফুটপাতে যেভাবে ইললিগাল ভেন্ডাররা বা ইললিগাল দোকানদাররা গজিয়ে উঠেছে, সেটা মানে তারা কি অ্যাকচুয়ালি গরিব? আপনি একটু ভেবে দেখবেন তো, তারা কি অ্যাকচুয়ালি গরিব? এটা নিয়ে পরবর্তীকালে আমার একটা ভিডিও বানানোর ইচ্ছে রইলো, যে কিন্তু আপনারা কমেন্ট করে জানান কি তারা কি অ্যাকচুয়ালি গরিব, অ্যানালাইজ করুন একটু। ঠিক আছে, তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তো ডেফিনেটলি লাইক আর শেয়ার করে দেবেন, এবং ফিনান্সিয়ালি যদি আমাদের সাপোর্ট করতে চান তাহলে লিংক ডেসক্রিপশনে এবং পিন কমেন্টে দেওয়া থাকলো, আপনারা গিয়ে একটু চেক আউট করতে পারেন, জিপে এবং ফোনপে দিয়ে পে করতে পারেন। এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটা টিপে দেবেন, যাতে প্রত্যেকটা নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সব থেকে আগে চলে আসতে পারে। তো আজকে এই অবধি, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো এপিসোডে, অন্য কোনো টপিকের সাথে। জয় শ্রীরাম, বন্দে মাতরম।